কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। আজকের বিষয় ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ প্রসঙ্গে তার বাল্যসাথীর অজিত ভট্টাচার্যের বিবরণ। প্রথম পর্ব। প্রায় 500 বছর আগে নবীন সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য পরিক্রমায় বের হয়েছেন। সাথে 2-3 জন নবদ্বীপবাসী ভক্ত এবং মাতুল বিষ্ণুদাস। মহাপ্রভুর মাতামহ নীলাম্বর চক্রবর্তীর এক পুত্র এবং এক কন্যা। পুত্র বিষ্ণুদাস দীর্ঘদিন শাস্ত্র অধ্যয়ন করে বিশেষ পাণ্ডিত্য লাভ করেছেন, কিন্তু সংসার ধর্ম পালনে নিতান্তই অনিচ্ছুক। নীলাম্বরের কন্যা শচীরানীর সহিত নবদ্বীপ নিবাসী জগন্নাথ মিশ্রের বিবাহ হয়েছিল। জগন্নাথ মিশ্রের দ্বিতীয় পুত্র নিমাই সন্ন্যাস গ্রহণান্তে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে পরিক্রমায় বের হয়েছেন। সাথে সংসার বিরাগী মাতুল বিষ্ণুদাস। মাতুলের ঈশ্বরানুরক্তি দর্শনে মহাপ্রভু খুবই সন্তুষ্ট। মাতুলকে সর্বতোভাবে সাহায্য এবং উৎসাহিত করে চলেছেন। একদিন দুপুরবেলা মহাপ্রভু ইষ্টদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করে বিষ্ণুদাসকে জিজ্ঞেস করে, মামা, মুখশুদ্ধির কিছু আছে? বিষ্ণুদাস ত্রস্তে নিজের ঝোলা থেকে হরিতকি বের করে মহাপ্রভুর হাতে দিলেন। মহাপ্রভু মুখশুদ্ধি হাতে নিয়ে সামান্য বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করলেন, হরিতকি কোথায় পেলে মামা? হেসে বিষ্ণুদাস উত্তর করলেন, কালকে বেশি ছিল তাই রেখে দিয়েছিলাম। মাতুলের কথা শুনে মহাপ্রভুর মুখ ম্লান হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে মহাপ্রভু বললেন, মামা, তুমি বাড়ি ফিরে যাও, বিয়ে করে সংসারী হও। মহাপ্রভুর কথা শুনে বিষ্ণুদাসের মাথায় যেন বজ্রাঘাত হলো। এ কি কথা তিনি শুনছেন তার সর্বজনমান্য ভাগিনয়ের মুখে? কি অন্যায় তিনি করেছেন যার জন্য নিমাই তার উপর এত কঠোর হয়ে উঠেছে? তার মনের কথা বুঝতে পেরে মহাপ্রভু উত্তর করলেন, মামা, তুমি যে ভবিষ্যতের জন্য হর্তকি রেখে দিয়েছ, মানে সঞ্চয় করেছ। এই সঞ্চয় বুদ্ধি গৃহস্থের রীতি, সন্ন্যাসীর নীতি নয়। তুমি সন্ন্যাসী সাথী হয়েও সঞ্চয়ের বুদ্ধি ছাড়তে পারোনি। সুতরাং সন্ন্যাস তোমার জন্য নয়। তুমি ঘরে ফিরে গিয়ে বিয়ে করে সংসার করো। বিষ্ণুদাস বুঝলেন যে নিমাই একবার তাকে ঘরে ফিরে যেতে বলেছে, তখন তাকে যেতেই হবে, এর অন্যথা কিছু হবে না। তবু তিনি সহজে নিরস্ত হলেন না। অনেক চেষ্টা কাকুতি মিনতি করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। তখন বিষ্ণুদাস জিজ্ঞেস করলেন, নিমাই, আমার উপায় কি হবে? নিমাই একটু চুপ করে থেকে উত্তর করলেন, তোমার উপায় বিক্রমপুর রামপালে বল্লাল সেনের দিঘিতে তোমার উপায় আছে। তুমি তাকে উদ্ধার করো, আমি নিজে গিয়ে তোমার গৃহে তাকে প্রতিষ্ঠা করে আসব। আজ থেকে প্রায় 40 বছর আগে বিক্রমপুর রামপালে বল্লাল সেনের বাড়ির সামনে। ও বাবা, কত বড় দিঘি! কি বলিস, কত মাইল হবে? 3-4 মাইল হবে না রে বিরু? দিঘির সামনে দাঁড়িয়ে 6-7 বছরের আমি 6-7 বছরের বালক বিরুকে, অর্থাৎ ঠাকুর বালক ব্রহ্মচারীকে জিজ্ঞেস করছি। মাত্র গতকাল আমরা বিক্রমপুর পঞ্চসার গ্রামে এসেছি। মাতামহ অম্বিকানাথ কি একটা কার্য উপলক্ষে তার বর্তমান বাসস্থান দোগাছি বিক্রমপুর থেকে পঞ্চসার আসবেন। তার হঠাৎ কি খেয়াল হলো, আসার সময় বললেন, বীরু ও অজিত আমাদের সাথে চলুক। সুতরাং মাতামহ অম্বিকানাথ বিদ্যাভূষণ এবং মাতামহী রাজলক্ষ্মী দেবীর সঙ্গে 6-7 বছরের বালক বীরু, ঠাকুর বালক ব্রহ্মচারী ও আমি পঞ্চসার রওনা হলুম। গতকাল বিকেলবেলা আমরা পঞ্চসার এসে পৌঁছেছি।
আজ সকালেই বীরু বলল, চল আমরা রামপালের দিঘি দেখে আসি, বলেই আমাকে নিয়ে রওনা হতে চলল। যাদের বাড়ি এসেছি তারা তো ব্যাপার দেখে দুটি বালক একা একা 2-3 মাইল দূরে রামপাল যাবে দিঘি দেখতে। যাই হোক, প্রথমে তারা নানাভাবে আমাদের নিরস্ত করতে চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত ছোট ঠাকুর মশাইদের অর্থাৎ বালক ব্রহ্মচারী মহারাজ ও আমার জিদ দেখে একজন লোককে আমাদের সাথে দিয়ে দিল। পঞ্চষাট থেকে রামপাল যাওয়ার রাস্তা বড়ই চমৎকার। রামপালের সড়কে উঠেই আমাদের বড় ভালো লাগতে লাগলো। সড়কের দুধারে অল্প দূরত্বে সারবদ্ধভাবে কলা গাছ লাগানো রয়েছে। গাছগুলো বেশি বড় নয়, বরং ছোট ছোটই, কিন্তু প্রত্যেক কলা গাছ থেকেই যে কলার কাঁদি নেমেছে সেগুলো কিন্তু ছোট নয়। কাঁদিগুলো বড় এবং কলাগুলোও বেশ বড় ও পুষ্ট। সঙ্গের লোকটি বলল, এগুলোই প্রসিদ্ধ রামপালের সবরি অর্থাৎ বর্তমান কলা, যা আপনারা গতকাল রাত্রিরে খেয়েছিলেন এবং মুন্সিগঞ্জে প্রচুর পরিমাণে বিক্রি হয়। মুন্সিগঞ্জ স্টিমার স্টেশনের অনেক যাত্রী কলা কিনে থাকেন এবং এর অপূর্ব স্বাদ অনেকেই জানেন। আমরা দেখতে দেখতে সড়ক ধরে রাস্তা পার হয়ে যাচ্ছি। এর মাঝে কখন যে বললাল সেনের বাড়ি এসে গেছি তা খেয়াল নেই। খেয়াল হলো আমাদের সাথের লোকটির কথায়। সে বলল, কুট্টি ঠাকুর, এই যে দিঘিটা দেখছেন এটার নাম কোদাল ধোয়া দিঘি, অর্থাৎ বড় দিঘি কাটার সময় একটা ডোবায় কোদাল ধুতে ধুতে এই এত বড় দিঘিটা হয়ে গেছে। তারপর সে আমাদের নিয়ে গেল বল্লাল সেনের বাড়ি দেখাতে। বাড়ি না বলে সেটাকে দুর্গবাড়ি বললেই বোধহয় ভালো হয়, কারণ বেশ বিস্তীর্ণ এক ভূমিখণ্ড, চতুর্দিকে পরিখা দ্বারা বেষ্টিত। বাড়ি ঘর সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে গভীর জঙ্গল হয়ে গেছে। শুধু বাড়ির সামনে একটা গাজারি গাছ অতীতের শক্তি ও ঐশ্বর্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির সামনে গাজারি গাছটা দেখিয়ে আমার সঙ্গের লোকটি বলল, কুট্টি ঠাকুর, এটা কি গাছ জানো? এটা গাজারি গাছ। এই গাছে বল্লাল সেনের হাতি বাঁধা থাকতো। গাছটার দিকে তাকিয়ে মনে হলো সত্যি হাতি বাঁধবার মতোই গাছ। হঠাৎ আমার সঙ্গের লোকটি বলল, দেখো এই যে সামনে রামপালের দিঘি। তাকিয়েই চক্ষু ছানাবড়া হয়ে গেল। এত বড় দিঘি! নয়ন বিস্ফারিত করে দিঘির দিকে তাকিয়ে আছি। এখন অবশ্য সারা দিঘিতে জল নেই, দিঘির অনেকটা জায়গা শুকিয়ে গিয়েছে। এমন কি একদিকে দেখলাম চাষাবাদও চলছে। হঠাৎ আবার দিঘির দিকে তাকিয়ে মনে হলো এত বড় দিঘি কেন কাটা হলো? কেউ তো এত বড় দিঘি কাটে না। এমন সময় সঙ্ঘের লোকটি বলল, এ দিঘি কাটার এক গল্প আছে। বল্লাল সেনের মা নাকি একবার বল্লাল সেনকে বাড়ির সামনে একটা দিঘি কাটতে বলেন। তখন বল্লাল সেন নাকি উত্তর দেয়, বেশ, তুমি যখন বলছো দিঘি কাটবো, কিন্তু দিঘি কত বড় হবে? তার মা উত্তরে বললেন, যত বড় কাটাতে তুই পারিস তত বড়ই। বল্লাল সেন দেখল মহাফেসাদ। সে তখন বলল, বেশ, বাড়ি থেকে বেরিয়ে তুমি না থেমে এক নাগারে যতদূর হেঁটে যেতে পারবে আমি তত বড় দিঘি কাটাবো। বল্লাল সেনের মা সে প্রস্তাবে রাজি হয়ে যান। পরদিন ভোরে বল্লাল সেনের মা বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন, সাথে অনেক লোক। এদিকে মনে আকাঙ্ক্ষা ছেলে খুব বড় করে দিঘি কাটাক, অথচ দিঘির দৈর্ঘ্য নির্ভর করছে তারই উপর। বৃদ্ধা অদম্য উৎসাহ নিয়ে হেঁটে চলেছে। মাইল 3 পার হওয়ার পর মন্ত্রী দেখল ব্যাপার সুবিধার নয়, এখন যেভাবেই হোক বৃদ্ধাকে থামাতে হবে। তাই বলে উঠলেন, ঠাকুমা, তোমার পায়ে কি লেগেছে? চমকে বৃদ্ধা থেমে গেলেন। সাথে সাথেই সীমানা নির্ধারক খুঁটি পুঁতে দিল। আমাদের সাথীটি যখন গল্প বলে চলেছে, বীরু ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ তখন যেন দিঘির দিকে তাকিয়ে কি লক্ষ্য করছেন। হঠাৎ সাথের লোকটির দিকে তাকিয়ে বললেন, তুমি একটু দাঁড়াও, আমরা একটু ওই দিক থেকে আসছি। এই বলে আমার দিকে চেয়ে বললেন, তুই আয়। আমি তার সাথে সাথে চললুম। দিঘির দিকে একটা জায়গায় এসে তিনি থেমে গেলেন। তারপর আমার দিকে চেয়ে বললেন, জানিস, এখানেই মামা বাসুদেব মূর্তি খুঁজে পেয়েছিলেন। আমি কোনো কিছুই বুঝতে পারলুম না। বাসুদেব মূর্তি মামা খুঁজে পেয়েছিলেন? বাসুদেব মূর্তি কোথায়? কোন মামা খুঁজে পেয়েছিলেন? আমার জিজ্ঞাসার উত্তরে বললেন, এবার না, অনেক দিন আগে। এর আগেও তুই
আর আমি এখানে জন্মেছি। আমার সব মনে আছে, তুই ভুলে গেছিস। আচ্ছা চল। কথাবার্তাগুলো আমার যেন কেমন কেমন লাগলো, কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, মনে মনে স্থির করলাম দাদুকে জিজ্ঞেস করব। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দাদু বিশ্রাম করছেন। এতক্ষণ অনেক লোকজন ছিল, দাদু সবাইকে বিদায় করে দিলেন। বীরু ঠাকুর, বালক ব্রহ্মচারী মহারাজ দিদিমাকে যেন কি কাজে সাহায্য করছেন। এই সময় ফাঁকা দেখে আমি দাদুকে আস্তে আস্তে সব বললুম। দাদু শুনে চমকে উঠলেন। তারপর বললেন, বীরু বললো এসব কথা? আমি বললাম, বললই তো। তা দাদু, তুমি আমাকে সব কথা ভেঙে বলে না, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন দাদু বললেন, শোন, সংক্ষেপে বলছি। আমাদের পূর্বপুরুষ বিষ্ণুনাথ ঠাকুর ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর মাতুল। বিষ্ণুদাস সংসারে অনুরক্ত ছিলেন না, তাই সন্ন্যাসী হওয়ার উদ্দেশ্যে নিমাই যখন সন্ন্যাস নেয় তার সাথে কিছুদিন ছিল। তারপর একদিন হরিতকি সঞ্চয় করে রাখার জন্য নিমাই তাকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয় এবং বিষ্ণুদাসকে বলে দেয়, বল্লাল সেনের দিঘিতে বাসুদেব মূর্তি আছে, সে মূর্তি তুলে নিয়ে পুজো করতে। বিষ্ণুদাস রামপালের দিঘির চেহারা দেখে স্তম্ভিত। কোথায় দিঘি? এ তো সাগর। এ সাগরের কোথায় রয়েছে ছোট্ট বাসুদেব মূর্তি? আর সহায় সম্বলহীন ব্রাহ্মণ, সে কী করেই বা সে মূর্তি খুঁজে বের করবে? হতাশায়, দুঃখে, ব্যথায় বিষ্ণুদাস সেই পাড়ে বসে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, নিমাই, তুই তো বললি, এখন আমি কি করে বাসুদেব খুঁজে পাবো? অনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে কখন যেন তন্দ্রার মতো এসেছে। হঠাৎ ডাক শুনে তন্দ্রা ছুটে গেল। তাকিয়ে দেখল একটা চাষা গোছের জোয়ান লোক তার সামনে দাঁড়িয়ে ডাকছে আর বলছে, ও ঠাকুর, দেখো তো এটা কি মূর্তি? স্নান করতে নেমে গায়ে ঠেকল, এটা বোধহয় গোপাল ঠাকুর হবে। আমি চাষার ছেলে, এটা দিয়ে কি করব? তুমি বামুন মানুষ, এটা নিয়ে যাও, বাড়িতে নিয়ে পুজো টুজো করো। এই বলে বিষ্ণুদাসের হাতে বাসুদেব মূর্তি দিয়ে চাষা চলে গেল। মূর্তি হাতে পেয়ে বিষ্ণুদাস আবার কাঁদতে লাগলেন, প্রভু, আমার উপর এত কৃপা, তুমি নিজে এসে আমায় ধরা দিলে। তারপর মহাপ্রভুর কথা মনে করে বলতে লাগলেন, নিমাই রে, তোর প্রতি কৃতজ্ঞতা কখনো ভুলবো না রে। যথাসময়ে বিষ্ণুদাস মহাপ্রভুকে বাসুদেব প্রাপ্তির খবর দিলেন। নিমাই উত্তরে জানালো, আমি যাচ্ছি, আমি নিজেই তোমার গৃহে এই বাসুদেব মূর্তি প্রতিষ্ঠা করব। জানিস, মহাপ্রভু প্রতিষ্ঠিত এই বাসুদেব মূর্তি এখনও আছে ফরিদপুর জেলার মুফডোবা গ্রামে। আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হলো দাদু? তখন মাতামহ অম্বিকানাথ বিদ্যাভূষণ বললেন, তারপর মহাপ্রভু এসে বিষ্ণুদাসের বাসুদেব মূর্তি প্রতিষ্ঠা করে যান এবং বলে যান, এই বাসুদেব সেবা করতে করতেই বিষ্ণুদাস সিদ্ধি লাভ করবে। যাওয়ার সময় মহাপ্রভু আরও বলে যান যে তিনি আবার বিষ্ণুদাস বংশে ভাগিনীয় রূপে অবতীর্ণ হবেন ত্রয়োদশ পুরুষে এবং সেবারও বিষ্ণুদাসকে আবার নিজ বংশেই জন্মগ্রহণ করতে হবে। কথা শেষ করে দাদু বললেন, আমাদের বংশে বিষ্ণুদাসের ত্রয়োদশ পুরুষের ভাগিনীয় রূপে মহাপ্রভু ফিরে আসবেন, এটা আমাদের কুলজিতে লেখা ছিল। আমি বংশের দ্বাদশ পুরুষ, আমার পুত্রেরা ত্রয়োদশ পুরুষ, তাহলে আমারই কোনো দৌহিত্র রূপে মহাপ্রভুর ফিরে আসার কথা। তোর কথা শুনে আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। হয়তো বা দাদু আর কথা শেষ করতে চাইলেন না, উঠে চলে গেলেন। দাদু যদিও সেদিন কথাটা শেষ করলেন না, স্পষ্ট করে কিছু বললেন না, কিন্তু কথাটা স্পষ্ট হতে বেশি সময় লাগলো না। তার 2-1 বছরের মধ্যে বালক বীরেন্দ্র, বালক ব্রহ্মচারী মহারাজ অসাধারণ যোগ বিভূতি আর গোপন রইল না। সহস্র লোকের চোখে তার যোগ বিভূতি ধরা পড়তে লাগল। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের পিতৃদেবের কর্মস্থল ছিল ত্রিপুরা জেলার উজানচর কৃষ্ণনগর গ্রামে। এখানে ঢাকার জমিদার রূপবাবুদের কাছারি ছিল। সেই কাছারিতে ছিল ঠাকুরের পিতার কর্মস্থল। কাছারি বাড়ির সাথেই ছিল তার বাসস্থান। কাছারি বাড়ির সামনে রাস্তা, রাস্তার পর মাঠ, মাঠের প্রান্ত দিয়ে বয়ে যাচ্ছে পুত সলিলার তিতাস। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের শৈশবাবস্থায় এই তিতাসের তীরে বসবাসকারী লোকজন এবং যারা কাজের জন্য তিতাসের বুকে নৌকার উপর থাকে, তাদের মধ্যে অনেকেই
শিশু বালক ব্রহ্মচারী মহারাজের মধ্যে মধ্যরাত্রি এবং শেষ রাত্রিতে এই নদীর উপর দিয়ে হেঁটে চলে যেতে দেখেছেন। ঠাকুর ঘর বন্ধ করে বসে আছেন। ঠাকুর মুহূর্তের মধ্যে দেখা গেল ঠাকুর নেই। খুঁজতে খুঁজতে দেখা গেল নদীর অপর পারে তন্ময় হয়ে বসে আছেন। ইট ভেঙে মিশ্রি খাওয়ানো, যজ্ঞ ডুমুরের আঙুর করে খাওয়ানো, এই জাতীয় আরও অনেক কিছু ছিল তার ছেলে বয়সের খেলা। সেদিন মাতামহ অম্বিকানাথ যা বলেননি বা বলতে চাননি, সেটা অল্প সময়ের মধ্যেই প্রকাশ হয়ে পড়ল। বোঝা গেল মহাপ্রভু পুনরায় স্বনির্দিষ্ট স্থানেই অবতীর্ণ হয়েছেন। কিন্তু মাতুল বিষ্ণুদাস কোথায়? মহাপ্রভুর বাণী তো মিথ্যা হওয়ার নয়। মহাপ্রভু যখন এসেছেন, মাতুল বিষ্ণুদাসকে তো আসতে হবে। তবে তিনি কোথায়? মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী বালক ব্রহ্মচারী মহারাজের 3 মাতুলের মধ্যে নিশ্চয়ই একজন বিষ্ণুদাসের অবতার। তবে সে কে? সে এই প্রশ্ন দীর্ঘকাল যাবৎ উদ্বিগ্ন করে রেখেছে। বিষ্ণুদাসের যিনি অবতার, তার মধ্যে প্রজ্ঞা ও প্রেম, এই দুয়েরই মিলন অবশ্যম্ভাবী এবং তাকে খুঁজে বের করার প্রয়োজন নিশ্চয়ই হবে না। স্বরূপে তিনি স্বয়ং তো প্রকাশিত হবেন এবং হয়েছেনও। মাতুল হেরম্বনাথ তর্কতীর্থ মহাশয় তার জ্ঞান, প্রজ্ঞা ও প্রেমের সমন্বয়ে মহাপ্রভুর বাণীর সত্যতা প্রমাণ করেছেন। এমন অগাধ পাণ্ডিত্যের সঙ্গে সর্বজনের জন্য এমন অনাবিল প্রেম বড় দেখা যায় না। অদ্বৈতবাদের সহিত দ্বৈতবাদের এমন মিলন, জ্ঞানের সাথে ভক্তির এমন সঙ্গম সত্যি দুর্লভ। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ও জ্ঞানী ও ভক্ত হেরম্বনাথ তর্কতীর্থ মহাশয়ের সমন্বয় মহাপ্রভু ও বিষ্ণুদাসের নবরূপের দ্বিধাদ্বন্দ্বহীন প্রকাশ। দিনের আলোর মতোই তা স্বচ্ছ ও পরিষ্কার। 1941 খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তখন ঢাকাতে আছেন। এদিকে ইউরোপ ও এশিয়ার দ্বিতীয় মহাযুদ্ধ তখন বেশ জমে উঠেছে। সমস্ত রণাঙ্গনেই অক্ষশক্তির পাওয়ার, অর্থাৎ জার্মান, জাপান, ইটালির জয় দুন্দুভি বাজছে। এই সময় দেশ গৌরব শ্রী সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের অন্তরীণ অবস্থা থেকে উধাও হলেন। তার উধাও হওয়ার খবর যখন জানা গেল, তখন তিনি ভারত সীমান্ত অতিক্রম করে চলে গেছেন। শ্রী সুভাষচন্দ্র বসুর দেশোদ্ধারের উদ্দেশ্যে দেশত্যাগের সংবাদে সমগ্র দেশ আলোড়িত হচ্ছে। এ সময় একদিন ঢাকা শহরের আরমানিটোলা নামক স্থানে এক শিষ্যের অসুস্থ এবং একমাত্র পুত্রকে দেখার জন্য ঠাকুরকে নিয়ে যেতে এসেছে। তখন ঢাকাতে ফিটান, এক্কা প্রভৃতি ঘোড়ার গাড়ির প্রচলনই বেশি। সাইকেল রিক্সাও আছে। শিষ্যটি ঠাকুরকে একটি ফিটনে করে নিয়ে যাচ্ছে, সঙ্গে আরও 2টি ভক্ত শিষ্য, রবি ঘোষ ও দ্বিজেন চক্রবর্তী। গাড়ি ঢাকা কোর্টের পাশ দিয়ে যাচ্ছে। ঠাকুর জিজ্ঞেস করলেন, রবি, এটা কী রে? রবি ঘোষ উত্তর করল, এটা কোর্ট ঠাকুর। ঠাকুর হেসে বললেন, কোর্ট? জানিস রবি, এই সুভাষ বোসের ব্যাপারে পুলিশ অনেকবার নানা রকম মিথ্যা মামলায় আমাকে কোর্টে হাজির করবে। তখন শিষ্য 3 জনই উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, কবে ঠাকুর, কবে? ঠাকুর একটু রহস্যময় হাসি হেসে বললেন, সময় মতো দেখতেই পাবি। তারপর শিষ্যদের শত অনুরোধেও আর একটি কথাও এ সম্পর্কে বললেন না। 1950 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর সত্যি খুব গুরুত্বপূর্ণ দিন। যদি কোনোদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশে ফিরে আসার মতো পরিবেশ সৃষ্টি হয়, সত্যি সত্যি যদি তিনি মরদেহে দেশে ফিরে আসতে পারেন, তবে সেদিন সাধক দেশপ্রেমিক নেতাজির পবিত্র স্পর্শে দেশের শাসন কাঠামোর যে রূপান্তর ঘটবে, তাতে দেশের জনগণ সত্যিকারের স্বাধীনতার স্বাদ উপলব্ধি করবে। ক্লিষ্ট, প্রপীড়িত, লাঞ্ছিত, মৃতপ্রায় জনগণের মুখে হাসি ফুটবে, ফুটবে প্রাণ, শক্তি, উচ্ছলতা, অনাবিল আনন্দের উচ্ছ্বাস। যদি সত্যি সেদিন আসে, তবে সেদিন নবভারতের যে ইতিহাস রচিত হবে, তাতে 1950 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর তারিখ স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। লোকচক্ষুর অন্তরালে এক মহানের নির্দেশে তার ভক্ত ও অনুগামীগণ নেতাজির আগমনকে সহজ ও সরল করার জন্য যে কষ্ট, যে দুঃখ ও যে কলঙ্কের বোঝা অকারণ মাথায় নিতে বাধ্য হয়েছিল, নবভারতের জাতীয় ইতিহাসে
তার কথাও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 1950 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর বহুদিন গত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা এর ভেতরকার রহস্য জনগণের সমক্ষে প্রকাশ করার কোনো চেষ্টা করিনি কেন, তার একটা কৈফিয়ত দেওয়া আজকে অবশ্য কর্তব্য। আমাদের ইচ্ছা ছিল নেতাজির আগমনের পরবর্তী অধ্যায়ে আমরা তার আগমন ব্যবস্থার সমস্ত খুঁটিনাটি জনগণের সামনে তুলে ধরব, কারণ তার আগে কিছু প্রকাশ পেলে হয়তো তার আগমন পরিকল্পনা ব্যাহত হতে পারে। কিন্তু বর্তমানে পরিস্থিতিতে যা দাঁড়িয়েছে তাতে শাসক গোষ্ঠীর দৃষ্টিতে নেতাজির স্থান কোথায় তার সম্বন্ধে যৎকিঞ্চিত ইঙ্গিত দেওয়ার মানুষেই আমরা আজ 1950 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বরের কথা জনসমক্ষে তুলে ধরতে বাধ্য হচ্ছি। আমাদের আশা নেতাজি প্রাণ বঙ্গসন্তান যবনিকার অন্তরালে অনুষ্ঠিত এই ঘটনার কথা জানলে তাদের সাহায্য ও সহযোগিতার আমাদের কাজে অনেক সহজ হয়ে যাবে। 1950 খ্রিস্টাব্দে 31শে আগস্ট সন্ধ্যাবেলা ঠাকুর আমাদের কয়েকজনের সাথে এ সম্পর্কে কিছু গোপন আলোচনা করেন। সেই আলোচনার বিষয়বস্তু সম্পূর্ণ প্রকাশ করার সময় আজও আসেনি। আশা করি ভবিষ্যতে একদিন তা প্রকাশ করা সম্ভব হবে। যাক সে কথা, ঠাকুরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি আমাদের সংগঠনের নেতাজি সংক্রান্ত কার্যকলাপ বড় কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং ঠাকুরের কথা থেকে আমরা যা বুঝতে পারলাম তাতে মনে হলো আমাদের সামনে রাজরোষের ভয়ঙ্কর প্রভঞ্জন ঘনিয়ে আসছে। এও বুঝতে পারলাম 2-1 দিনের ভেতরই একটা কিছু ঘটবে, কারণ দর্শনার্থী ভক্তদের প্রায় সবাইকে পরশুদিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর মধ্যাহ্নের পর আসতে বারণ করে দিচ্ছেন। বুঝতে পারলাম সামনে পরীক্ষা। দেশের জন্য, জনকল্যাণের জন্য, দেশপ্রেমিকের জন্য নির্যাতন ও লাঞ্ছনার কষ্টি পাথরের আমাদের দেশপ্রেমের পরীক্ষা হবে। রাত্রিরে বাড়ি ফেরার সময় বললেন, বাড়িতে বলে এসো কাল তুমি এখানে থাকবে, আর পরশু দুপুরের পর তোমাদের বাড়ি থেকে এখানে তোমার মা ছাড়া কেউ যেন না আসেন। এরপর প্রিয়প্রসাদ গুপ্তকে ডেকে 100 টাকা দিয়ে বললেন, এই টাকা দিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাকি টাকা সংসার খরচের জন্য তোর মাকে দিয়ে দিবি কালকেই। এভাবেই ভূপেন রায় ও আরও কয়েকজনকে প্রায় একই রকম নির্দেশ দিলেন। পরদিন 1 সেপ্টেম্বর সকাল থেকেই প্রচণ্ড ভিড়। কদিন থেকেই সবাই দেখতে পাচ্ছিল ঠাকুরের মতিগতি যেন ক্রমশই রহস্যময় হয়ে উঠছে। তার উপর গতকাল অনেককেই পরদিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর আসতে বারণ করেছেন। তাই সকাল থেকেই যেন শহর ভেঙে পড়েছিল। দর্শন চলছে যথারীতি, পরদিন দুপুরের পর আসতে বারণও চলছে। আবার ফাঁকে ফাঁকে নেতাজি দেশপ্রেম ও জনকল্যাণ সম্বন্ধে উপদেশ নির্দেশও চলছে। আমরা সবাই খুব ভোরেই এসে গেছি। এসে পর্যন্ত ভিড় সামলাতেই ব্যস্ত। তখন পর্যন্ত না পারছি নিজেরা কোনো আলাপ করতে, না পারছি ঠাকুরকে কিছু জিজ্ঞেস করতে। ভিড় সামলাতে সামলাতেই দুপুর গড়িয়ে গেল। তারপর ভিড় একটু কমলে আমরা তাড়াতাড়ি স্নান আহার সেরে নিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আবার ভিড় আরম্ভ হয়ে গেল। আমরাও আমাদের কাজে ব্যস্ত হয়ে পড়লুম। এভাবেই চলল সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পর ঠাকুর আলোচনা আরম্ভ করলেন, সংক্ষেপে পরিস্থিতিটা বললেন। তারপর আমাদের কর্তব্য কী হবে, পরিস্থিতি কীরকম দাঁড়ানো সম্ভব ইত্যাদি সব কিছুই অল্প অল্প বলে গেলেন। তার সমস্ত বক্তব্য, তার মর্মস্পর্শী মধুর ভাষা পরিবেশন করা আমার পক্ষে সম্ভব নয়, কোনো দিনই সম্ভব হবে না। তবে তার সেদিনকার কথার আজ যেটুকু মনে আছে সেটাই উল্লেখ করে যাচ্ছি। তিনি বলেছিলেন, শুধু ব্যক্তিকে অর্থাৎ কিছু সংখ্যক ব্যক্তিকে আধ্যাত্মিকতার পথে এগিয়ে দিয়ে বা তাদের সিদ্ধি লাভের সক্রিয় ব্যবস্থা করাই যদি তার একমাত্র কাজ হতো, তবে তিনি এবং তার শিষ্যগণ পরম নিশ্চিন্তে কাজ করে যেতে পারতেন। তাতে জনকল্যাণ অবশ্য হতো, কিন্তু কতটুকু হতো, সেই জনকল্যাণের পরিধি কতদূর যেত? সারা ভারতের 40 কোটি নরনারীর, সারা বিশ্বের 200 কোটি নরনারীর কত শতাংশ তাতে উপকৃত হতো? প্রকৃতই যিনি জনকল্যাণ করতে চান তিনি কি তাতে সন্তুষ্ট থাকতে পারেন? নিশ্চয়ই পারেন না। তার চেষ্টা হয় প্রথমত সারা দেশের, তারপরে সারা বিশ্বের জনগণের দুঃখ দুর্দশা দূর করে তাদের শান্তির পথে নিয়ে যাওয়া।
এর জন্য প্রয়োজন এক নীতি, এক জাতি, এক রাষ্ট্র ও এক ধর্ম। সুতরাং জনকল্যাণের জন্য সর্বপ্রথম রাষ্ট্রের কাঠামো পরিবর্তন অবশ্য প্রয়োজন। এই রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য প্রথম প্রয়োজন একজন উপযুক্ত নেতা। আমি মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসু এ কাজের জন্য সম্পূর্ণ উপযুক্ত। তাই আমি চাই নেতাজি সুভাষ এসে দেশের কর্ণধার হন। তবেই দেশের শাসন ব্যবস্থা পরিবর্তিত হবে এবং তাতে জনকল্যাণের স্রোত প্রবাহিত হবে। আমার এই প্রচেষ্টার জন্য তোমাদের প্রচুর লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ সহ্য করতে হবে। তোমরা তার জন্য কোনো পুরস্কার প্রত্যাশা করো না, কোনো সম্মান তোমরা পাবে না, বরং লাঞ্ছনা, গঞ্জনাই তোমাদের অদৃষ্টে জুটবে। এটা হবে তোমাদের পরীক্ষা। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তাদের পরম প্রেয় ও শ্রেয় লাভের পথ সহজ হয়ে যাবে। আর যারা উত্তীর্ণ হতে পারবে না তারাও নিরুৎসাহ হয়েও না। যদি তোমরা পরিস্থিতি, পরিবেশ ও বাইরের প্রচারে বিভ্রান্ত না হও, যদি আমার প্রতি তোমাদের নিষ্ঠা ঠিক থাকে, তবে ভবিষ্যতে তোমরা আরও বহুবার সুযোগ পাবে। তা এর মধ্যে একজন প্রশ্ন করল, ঠাকুর, আমাদের ভেতরের কথা বাইরের লোক জানবে কি করে? রহস্যময় হাসি হেসে সেদিন ঠাকুর বলেছিলেন, যীশুখ্রিস্টের বেলায় কি হয়েছিল পড়িসনি? যীশুখ্রিস্ট এত করে সাবধান করা সত্ত্বেও কি তার শিষ্যরা সব ঠিক ছিল? তাদের মধ্যে কেউ কেউ কি বিভ্রান্ত হয়নি? তাদের মধ্যে থেকেই তো জুডাস বেরিয়েছিল। আমার ক্ষেত্রেও তোদের ভেতর থেকেই জুডাস বেরোবে। এমনকি আজকে যারা মনে করিস আমার জন্য প্রাণ পর্যন্ত দিতে পারিস, একদিন দেখা যাবে ভাবিকাল আবার তাদের ভেতর দিয়েই জুডাসের দেখা পাবি তোরা। আজকে অনেক রাত্রি হয়ে গেছে, আজকে তোরা বাড়ি যা। নিচে ওদের কাছে কালকে কারা কারা আসবে তার তালিকা আছে, তোরা দেখে যাস। আর যাদের নাম তালিকায় নেই তারা কাল বিকেলে আসবি না। ঠাকুরের কথা শুনে আমরা সবাই চমকে গেলাম। না জানি কে কখন জুডাস হয়ে যায়। তারপর সবাই একে একে প্রণাম করে চলে গেল। রামনারায়ণ রাম প্রথম পর্বের এখানেই সমাপ্তি। পরবর্তী অংশ পরবর্তী পর্বগুলোতে দেওয়া হবে। রামনারায়ণ রাম। পুস্তক সূত্র শ্রদ্ধাঞ্জলি। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রামনারায়ণ রাম।